বন্ধুরা, যেমন কি আমি বলেছিলাম আজকে আমি আরটিআই করতে যাব। আমি আরটিআই করতে গিয়েছিলাম। আরটিআই যখন আমি জেআরবিটি অফিসে পৌঁছাই, আমার একটু দেরি হয়ে গিয়েছিল। তো যারা দূরে থেকে এসেছিল, গন্ডাছড়া থেকে, মোহনপুর থেকে, জিরানিয়া থেকে, সেখান থেকে লোক এসেছে, শান্তির বাজার, বিলোনিয়া শান্তির বাজার থেকে লোক এসেছে, তাদেরকে আমি রেডি করে দিয়েছি। তো একটু দেরি হয়ে গিয়েছিল, প্রিন্ট আউট করতে আমার দেরি হয়েছিল। তো ওরা আগে আগে এসে পড়েছিল। আসবার পর একজন অ্যাপ্লিকেন্ট, আরটিআই অ্যাপ্লিকেন্ট আমাকে ফোন করে বলে, দাদা আমাদেরকে আরটিআই করতে বাধা দিচ্ছে। আরটিআই করতে বাধা দিচ্ছে মানে? তো এটা শুনে আমার সাংঘাতিক একটা ইয়ে অন্যরকম একটা অনুভূতি হলো যে আরটিআই করতে, এটা একটা কনস্টিটিউশনাল অ্যাক্ট। আরটিআই রাইট, আগেই আছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005। এটা আমাদের ভারত রাজপত্র ইন্ডিয়া গেজেটে enacted. It is a constitutional remedy and act. It is a kind of remedy because people can get their grievance in the form of information. তো এটার মধ্যে বাধার সৃষ্টি হচ্ছে। তো এটা শুনে আমার ক্যান্ডিডেট ভেতরে ছিল, জেআরবিটির নিচতলায়, ঠিক কম্পাউন্ডের এখানে নিচে দাঁড়ানো ছিল। আমি গিয়ে বললাম, আরটিআই করতে কে বাধা দিচ্ছে? তখনই জেআরবিটির চেয়ারম্যান অসীম সাহা উনি বেরোচ্ছিলেন ওনার স্টাফের সঙ্গে সঙ্গে পুলিশ টুলিশ দেখতে পেলাম। তো আমি যখন আমি আমার ক্যান্ডিডেটের সঙ্গে, আমার ক্যান্ডিডেট ইন দ্য সেন্স আমার পরিচিত ক্যান্ডিডেট, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমার ক্যান্ডিডেট মধ্যে আমার কিছু না, আমি পরিচিতি দেওয়ার জন্য বলেছি আর কি, অন্য কিছু না। আমার পরিচিত ক্যান্ডিডেট আরটিআই অ্যাপ্লিকেন্ট, ওকে বোঝাচ্ছিলাম যে আরটিআই দেবার সময় যদি কেউ ডিসরাপ্ট করে, তাহলে সেটা ধরে নেওয়া হবে যে সে ডিসওবে করছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনকে সে ডিসওবে করছে, যে বা যারা আটকাবে। তো এই কথাটা আমি বলছিলাম। আমি অসীম শাহর সঙ্গে কথাও বলিনি। উনি রে করে তেরে এলেন, তেরে বলে, এ কি করতেছ, এভাবে কথা কইবা না, জুড়ে কথা কইবা না। ওনার কাছে কি সাউন্ড মাপবার যে ডেসিবেল, 60 ডেসিবেল, 90 ডেসিবেল, আমার গলা কি 90 ডেসিবেল ক্রস করে নাকি? আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, ওকে আমি বোঝাচ্ছিলাম হেলমেট পরিহিত অবস্থায়, ইজ ইট এনি কাইন্ড অফ আনলফুল অ্যাক্টিভিটি? আমি কথাও বলতে পারবো না? আমাকে এইভাবে বলছে, শাসিয়ে কথা বলছিল। হাউ ডেয়ার দে আর, আমাকে শাসিয়ে কথা বলবে? পাবলিক সার্ভেন্ট হয়ে পাবলিকের সঙ্গে এরকম দুর্ব্যবহার করবে? এটা তো রেকর্ড করা দরকার ছিল, আমি তখন রেকর্ড করতে পারিনি। কি বলবো। তারপর ঠিক তাৎক্ষণিক পরেই যুব কংগ্রেসের কার্যকর্তারা এসে সেখানে ডেপুটেশন দেবার জন্য এসে হুলুস্থুল কাণ্ড বেঁধে দিল। তখন ডেসিবেলটা কোথায় ছিল? তখন তো শোটান, অফিস থেকেই আউট, পাত্তা নেই কারোর, পাত্তা নেই। অফিসে তালা, গেটে তালা। তোমরা দেখতে পাবে PB 24, 24 এই সমস্ত নিউজে দেখাবে তালা দেওয়া। আমিও দেখাচ্ছি। শুধু তাই না, এত ওদের ভয় কিসের যে তালা দিয়ে চলে যায় অফিস? কিসের ভয়? তো আমি গেলাম। আমি গিয়ে আমি আমার আমাকে যে সাহায্য চেয়েছিল যারা, তাদেরকে আমি প্রায় 60-70% এসেছিল, তাদেরকে আমি হেল্প করলাম। আরও কিছু বাকি আছে আসবার, তার মধ্যে দিয়েও আমি এক্সট্রা আরও অন্যদেরকে আমি হেল্প করেছি। করবার পর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কি হয়েছিল কি না হয়েছিল। আমি কিছু ভিডিও আমি তোমাদেরকে আমার এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো এবং বিচার করো কীরকম ক্যান্ডিডেট। এবং আমার পাশে যে তোমরা দেখবে একজন উপজাতি ছেলে আমার সামনে, আমার সঙ্গে দাঁড়ানো ফটোতে, সে একজন বিকলাঙ্গ, লোকোমোটর, সে পর্যন্ত ডাক পায়নি, চাকরি পায়নি, ওয়েটিং লিস্ট নেই। ভালো ভালো ক্যান্ডিডেট চাকরি পায়নি, ভালো ভালো যে NEET ক্র্যাক করেছে, এরকম ক্যান্ডিডেট চাকরি পায়নি। আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা, তোমরা দেখো এবং বিচার করো। আজকে আমি বলবো না লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। তোমাদের যদি মনে ইচ্ছে হয় তোমরা করবে, আমি বলবো না। আমার কাছে খুব দুঃখ লেগেছে আজকের ঘটনাতে।
ফোন করে করে যে মানে ওরা আমাকে বলতো, তো আজকে আমি সচক্ষে জিনিসগুলো দেখলাম, খুব খারাপ লাগলো আমার। তোমরাও দেখো। যুব কংগ্রেসের সভাপতির নেতৃত্বে আজ আমরা জিআরবিটির অফিসের সামনে আসি। পুলিশ দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়, তারপরেও আমরা কিছু যুবক, আমরা যিনি ডাইরেক্টর জিআরবিটি রসিম সাহা, উনার অফিসের সামনে যাই। তিনি হচ্ছেন রসিম সাহা, যিনি এক সময় তৎকালীন সরকারের দালালি করেছিল, আজকে বর্তমান সরকারের দালালি করছেন। ইনি দুর্নীতিবাজ রসিম সাহা। এই বিজেপি দুর্নীতিবাজ সরকারটা সমস্ত দুর্নীতি করাচ্ছেন এই জিআরবিটির ডাইরেক্টর রসিম সাহাকে নিয়ে। আমরা যখন ওনার অফিসের সামনে আসি গণতান্ত্রিকভাবে ওনার সঙ্গে কথা বলতে, তিনি ভয়ে পালিয়ে যান। তার পাশাপাশি আমরা দেখি জিআরবিটির ক্যান্ডিডেটরা যখন এখানে কথা বলতে আসেন, আরটিআই যেটা দেশের সংসদে আইন পাশ করা হয়েছিল, রাইট টু ইনফরমেশন, সেখানে তাদেরকে বঞ্চিত করে এই অসীম শাহ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। আজকে যখন আমরা এখানে আসি, এই ভিতরে যাওয়ার পর আপনারা আসলে দেখবেন একটি ছেলে যারা যে জনজাতি গোষ্ঠীর ট্রাইব এসটি সম্প্রদায়ের, সেই 80%, 80% সে ছিল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাকে পর্যন্ত বঞ্চিত করা হয়েছে। এই সরকার চাইছে কি? তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে আসছি। যতক্ষণ পর্যন্ত অসীম সাহা না আসবে ততক্ষণ আমাদের আন্দোলন জারি থাকবে এবং রাজ্যের যুবকদের সাথে এই রাজ্যের কংগ্রেস এবং যুব কংগ্রেস লড়াই করছে, আগামী দিনও করবে দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে। বন্ধুরা, আজকে আমি জিআরবিটি অফিসে আমি আরটিআই সাবমিট করবার জন্য এসেছিলাম এবং যারা যারা আমার কাছে হেল্প চেয়েছিল তাদেরকে আমি হেল্প করতে এসেছিলাম। তোমরা হয়তো বা জানো যে এখানে কংগ্রেসের ডেপুটেশন গিয়েছিল, যুব কংগ্রেসের কার্যকর্তারা। তো তার মধ্যে আমাকে একজন রিকোয়েস্ট করেছিল, তার নাম জুয়েল হোসেন। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি জুয়েল হোসেন কী বলছে, তোমরা শোনো। কীরকমভাবে সরকারের বদান্যতা, কীভাবে নিডিদের কি ডিপ্রাইভ করেছে, তোমরা এখন দেখো এবং শোনো। তোমার নাম জুয়েল? আমার নাম জুয়েল হোসেন। আচ্ছা, তুমি কি করো ভাই? আমি এমনিতে আগে এলআইসির কাজ করতাম, এখন মানে ছাইরা দিছি এটা। এরপরে আমি মানে গ্রুপ ডি ইন্টারভিউ দিয়েছি, পাসও করেছি, ইন্টারভিউ দিয়েছি, বাট আমি 85-এতে প্রায় 68 পেলাম, হলে মার্ক পেলাম। কিন্তু দেখা গেল কি, আমি মানে ওইখানে যখন রেজাল্ট আউট হয়েছে তখন আমি দেখতে পেলাম যে আমার নাম নেই। আচ্ছা, তো আমার ইন্টারভিউ ভালো হয়েছে। ইন্টারভিউতে আমি 25-তে 30টা কোশ্চেন তারা আমাকে করেছে। এর মধ্যে আমি 2-3টার উত্তর আমি দিতে পারিনি, বাকি সবগুলোর উত্তর দিয়েছি। আমার অ্যাপ্রক্সিমেট মানে ধারণা ছিল আমি 80+ পাবো, আমি র্যাঙ্ক করবই, হ্যাঁ আমি স্ট্যান্ড করবই জিআরবিটির মধ্যে, টপ 10-এর মধ্যে থাকবে, কিন্তু নেই। তাছাড়া আমার এই চাকরিটার প্রয়োজন, খুবই প্রয়োজন, কারণ আমার একজন ছেলে আছে 4.5 বছর, আর আমার ওয়াইফ আছে, ওয়াইফের এপিলেপসি পেশেন্ট, মৃগী রোগ। হ্যাঁ, আমি কীভাবে জানি সংসার চালাবো, মানে আমি মানে ভেবে চিনতে মানে পারছি না। হ্যাঁ, আমার একটা অটো আছে, কিন্তু আমি অটোর ইনকাম তেমন নেই, সারাদিন বসে থাকতে হয়। হ্যাঁ, তো আমি জিআরবিটি বোর্ডের কাছে এইটুকুই আবেদন করব, আমি আরটিআই আজকে জমা দিয়েছি, যাতে আমার নাম্বারটা পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা দেখেন। এটাই আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ। তোমার সঙ্গে এখন কে এসেছে? আমার সঙ্গে আমার ওয়াইফ এসেছে আর আমার ছেলে। ওরা না? হ্যাঁ, এইজন আমার ছেলে আর ওইজন আমার ওয়াইফ। আচ্ছা, সে এপিলেপসি রোগে আক্রান্ত। আচ্ছা আচ্ছা, তোমার বাড়িতে কয়জন আছে? আমার বাড়িতে আমার মা আছে, বাবা আছে, তারপর আছে আমার স্ত্রী, সন্তান, আর আমার একজন অসুস্থ ভাই। তো
তোমার মানে রোজগার মানে কি শুধু তুমিই করো নাকি? রোজগার বলতে আমার মা সর্বশিক্ষার চাকরি করতো, হ্যাঁ সর্বশিক্ষার চাকরি চলে গিয়েছে, মানে পেনশনে গিয়েছে আর কি। হ্যাঁ এটা রেগুলার কোনো কিছুই নেই। হ্যাঁ চাকরি শেষ হওয়ার পরে আমরা কিভাবে চলছি, মানে একমাত্র উপরওয়ালা ছাড়া, আল্লাহ ভগবান ছাড়া আর কেউ জানে না। মানে খুব প্রবলেমে আছি, খুব প্রবলেমে। টাকা পয়সা নিয়ে আমাদের সংসারের প্রতিনিয়ত ঝগড়াঝাটি চলে, কিন্তু কি করব, বিধাতার যে সেই লেখা। আরও অনেক ব্যাপার আছে। ঠিক আছে জুয়েল, তুমি ইয়ে করবে না, হ্যাঁ ডিজার্টেন্ট হবে না, এই পরীক্ষা আসে যায় তুমি আবার চেষ্টা করবে এবং দেখো তোমার আরটিআই রেজাল্ট কী আসে। যদি দেখো যে তোমার সঙ্গে অন্যায় হয়েছে তাহলে তুমি কেস করতে লাগবে। এছাড়া তো আর সরকার তো আর এমনিতে মানে না, কেস ছাড়া তো উপায় থাকে না। তাহলে আমি তোমাকে সাজেস্ট করছি না কেস করো, বাট তুমি যদি মনে করো তুমি বিচার পেতে তোমার কেস করতে দরকার আছে তাহলে তুমি না, আমি একদম ওএমআর আনসার শিট না দেখুন পর্যন্ত আমার শান্তি নেই। কিন্তু ওরা তো বলছে ওএমআর নাকি দেখতে দেবে না। কেন দেখতে দেবে না? ওএমআর শিট আমি যখন নিট পরীক্ষা দিয়েছি, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, তখন তো ওএমআর শিট আমার জিমেলের মাধ্যমে এসেছে। তাহলে জিআরবিটি কেন দেবে না কেন? এটা তো দিতে বাধ্য, আমার জিমেলে ইমেলে দিতে বাধ্য তারা। হ্যাঁ তোমার নিজেরটা, তুমি তো আর অন্যটা চাইছো না। অন্যটা জিমেল মানে কি নিজস্ব, হ্যাঁ আমারটা তো আর অন্য কেউ দেখবে না। আমি জানি পরীক্ষা দিয়েছি, আমার ওএমআর আনসার শিট, আমারটা নিজেরটা তো নিজেই দেখবো। রাইট, আমি তোমার কথায় আমি সম্মতি রাখছি এবং আশা করি তোমার যে রিকোয়েস্টটা, এই রিকোয়েস্টটা হয়তো বা জিআরবিটি কর্তৃপক্ষ মানলেও মানতে পারে, কিন্তু কতটুকু মানে তুমি আমাকে অবশ্যই জানাবে এবং সেটা আমিও রাজ্যবাসীকে আমি আমার ভিডিওর মাধ্যমে আমি জানাবো। ঠিক আছে জুয়েল, আমি আপনার পুরোপুরি হেল্প চাই, আর ভগবান আপনাকে সুস্থ রাখুক, সবল রাখুক এবং সমস্ত অপশক্তি থেকে আপনাকে রক্ষা করুক, এটাই আমার প্রার্থনা। আমি রাজ্যবাসীরও তোমার মানে কাছে আমি আবেদন করছি, তোমরাও জুয়েলের জন্য প্রার্থনা করো। এবং শুধু জুয়েল না, জুয়েল শুধু একটি উদাহরণ, এরকম আরও এমন কয়েকশো উদাহরণ আছে, কয়েকশো। তো আমি আমার ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, আমি এখানেই সমাপ্ত করছি।